শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন, শেখ পরিবারের কে কিভাবে কোথায় কি সম্পদ করছেন তা আমরা খুব একটা জানতে পারিনি। কিন্তু গত 5 আগস্ট উনি যখন জনরোষে ভারতে পালিয়ে গেলেন, তারপর থেকে একের পর এক তার সম্পদের হিসাব বা তার সম্পদকে কোথায় আছে সেগুলো বিভিন্ন জিনিস বের হয়ে আসছে। আজকে আপনাদেরকে আমি আসলে নিয়ে যেতে চাই এই পরিবারের একজন অন্যতম সদস্য, ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকীর বাংলো বাড়িতে। তার মা শেখ রেহানা অর্থাৎ শেখ হাসিনার বোন খুবই রাজনৈতিকভাবে ইনভলভ না হলেও তাকে বাংলাদেশের রাজনীতিতে প্রায়শই দেখা যেত। টিউলিপ ইদানিংকালে যদিও দাবি করেন যে তিনি বাংলাদেশি নন বা বাংলাদেশি বংশোদ্ভূত, তবুও তার বাবা শফিক আহমেদ সিদ্দিকী তার জন্য যে সমস্ত প্রপার্টি করে রেখে গেছেন বা করেছেন সেগুলো নিয়েই আমাদের আজকের এপিসোড। চলুন দেখা যাক। আমি মুক্তাদির রশিদ, পেশায় একজন সাংবাদিক, আপনাদের সঙ্গে আছি আজকের এপিসোডে। টিউলিপস টেরিটরি, কানাইয়া, গাজীপুর, 25শে ডিসেম্বর 2008। 25শে ডিসেম্বর 2008 বিষয়টি খুবই ইন্টারেস্টিং বিকজ বাংলাদেশের রাজনীতিতে 25শে ডিসেম্বরটি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। বিকজ আপনি 28শে ডিসেম্বর আপনারা জানেন যে 2008 সালে একটি নির্বাচন হয়েছিল, যার মাধ্যমে আওয়ামী লীগ সরকার প্রথম ক্ষমতায় আসে। সেই সরকার যখন ক্ষমতায় এসেছে তখন যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের ঠিক কয়েকদিন আগেই এই বাড়িটির উদ্বোধন করা হয়েছিল। আমি আপনাদেরকে দুটো জিনিস দেখাতে চাই। একটি হচ্ছে বাংলো। এই বাংলোটি হচ্ছে ববিকে আপনারা জানেন যে রেজওয়ান মুজিব নামে পরিচিত। ওনার বাংলো নামটাই হচ্ছে ববিস বাংলো। এটার পাশে খুবই সুন্দর করে সাজানো ছিল একসময়, এখন কেউই নেই। ভেতরে আমরা আওয়ামী লীগের কিছু মনোনয়ন প্রত্যাশীদের ফাইল দেখেছি তার বাবার ফাইল, যেগুলো অফিসিয়াল ডকুমেন্টস। আর এই পাশে হচ্ছে একটি বাংলো বাড়ি। এই বাংলো বাড়িটা খুবই নান্দনিক। এটা কোনো জেনারেল বা মানে প্যালেসের মতো আর কি, মানে সাধারণ মানুষের মতো না। আর এর পাশেই হচ্ছে একটা ঘাট বাঁধানো পুকুর। আপনারা দেখতে পাচ্ছেন যে ওখানে স্পিড বোর্ডের ব্যবস্থা করা হচ্ছে এবং চারিপাশে এখানে মানে ফুলের গাছ, সবজির ক্ষেত। এখানে পপিস পন্ড, এই পুকুরটার নাম হচ্ছে তার ওয়াইফের নামে, অর্থাৎ ববির ওয়াইফের নামে এটা পপিস পন্ড, যিনি ইউএনএ এজেন্সি আইএমএতে দীর্ঘদিন কাজ করেছেন। আর ববি নিজেও ইউএনএ কাজ করতেন। আপনারা জানেন যে রাজনীতির যে গবেষণা কেন্দ্র তাদের সিআরআর পাশাপাশি উনি ইউএনএ দীর্ঘদিন কাজ করেছেন। এখানে লালিজ তার ঠিক আপনারা যে সামনের দিক দেখছেন তার কিছু দূর পরে গিয়ে হচ্ছে সার্ভেন্ট কোয়ার্টার। এই পুরো বাংলোটি তাদের। এটা 2008 সালের বলছে, বাট জমিগুলো হয়তো আরও আগে কেনা। আমরা এখন ববির বাংলোর ভিতরে ঢুকছি, যেটা ববিস বাংলো নামে পরিচিত। তো এই বাংলোটি রাজনীতিতে কতটুকু ভূমিকা রেখেছে সেটা আমরা ঠিক নিশ্চিত নই, বাট যদি আমরা আপনাদেরকে কিছু খণ্ডিত বা ভগ্নাংশ দেখাই, যে এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ববিস বাংলো এবং কে তত্ত্বাবধান বা কী বিস্তারিত এখানে লেখা আছে। এইটাকে খুব বাজেভাবে ভাঙচুর করা হয়েছে। দেখতে পাচ্ছেন যে এগুলো সব উইন্ডোজ প্যানগুলো ভাঙা হয়েছে। এখানে আমরা একটা গুরুত্বপূর্ণ ফাইল দেখতে পেয়েছি। লাইক এই ফাইলটা এখানে আগুনে দেখা যায়নি, তবে এখানে একটা ফাইল আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে টাঙ্গাইলের একজন মনোনয়ন প্রার্থী, যার নাম রফিকুল ইসলাম মঞ্জু, টাঙ্গাইল। এটা হচ্ছে টাঙ্গাইল 2। তার যে ফাইল এখানে দেওয়া আছে,
এটা হচ্ছে একটা রুম, এটা সম্ভবত স্টাফ কোয়ার্টার বা সার্ভেন্ট কোয়ার্টার, আপনারা যেভাবেই ব্যাখ্যা করেন। এখানে একটা টয়লেট, এটা একটু বেশ বড় টয়লেট। এটা হচ্ছে রেজওয়ান মুজিব বা ববির যে বাংলোটা, বাংলো, এটার সাথে হচ্ছে এখানে চেঞ্জিং রুমের সাথে এখানে আর একটা টয়লেটটা মুরব্বীরা যাতে ব্যবহার করতে পারেন সেই ফ্যাসিলিটিটাও এখানে ওইভাবে রয়েছে। এখানে বেশ কিছু ডকুমেন্ট রয়েছে, এখানে ক্রেস্ট রয়েছে। ক্রেস্টগুলোকে আমরা যে দেখতে পাই, যে একটা ক্রেস্ট যদি একটু দেখাই আপনাদেরকে, যে এখানে ক্রেস্টগুলো দেখতে, এখানে এই ক্রেস্টের বক্সগুলো দেখা যাচ্ছে, আপনারা বক্স দেখতে পাচ্ছেন। আর এইটা হচ্ছে ছবি, অর্থাৎ এই যে এইটা, এখানে আমাদের একজন রাষ্ট্রপতি ছিলেন, রাষ্ট্রপতির সঙ্গে আমরা ধারণা করছি যে এটা টিউলিপ সিদ্দিকীর বাবা, জনাব শফিক সাহেব। আর এখানে এই যে বিল, ইলেকট্রিসিটি যে বিলগুলো আছে সেগুলো কাগজ আমরা দেখতে পাচ্ছি। এটা ছিল এই বাসার ভেতরে। কিন্তু ওই পাশে যে ওই বিল্ডিংটা রীতিমতো বন্ধ। তো আমরা বেশ কিছু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাগজপত্র দেখতে পাচ্ছি, যেগুলো বিভিন্ন সময়কার। তো আহমেদ সিদ্দিক একজন শিক্ষাবিদ এবং উনি ব্রুনাইতে দীর্ঘ বছর পড়িয়েছেন এবং তার শিক্ষাগত যোগ্যতা আপনারা জানেন যে উনি ব্রিটেনেও দীর্ঘ বছর পড়ালেখা করেছেন। উনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন ব্রুনাইতে থাকাকালীন সময় এবং পরবর্তীতে বিএনপি আমলে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে জয়েন করেন। এটা 2004-05 দিকে। এবং পরবর্তীতে আপনারা জানেন যে উনি এইখানে গ্রামের ভেতরে এই বাড়িটা জমি কিনেন এবং পরবর্তী বাড়ি করেন। এইখানে উনি থাকতেন এবং প্রায় উনি ওইখানে যেতেন, ওইখানে গিয়ে শাকসবজি এগুলো নিয়ে আসতেন। বা ওনার যখন বেশি অসুস্থ হয়ে যেতেন তখন ওনার যারা অ্যাসিস্ট্যান্ট থাকতো তারা ওইখান থেকে এই সমস্ত সবজি বা মাছ এগুলো নিয়ে ওনার গুলশানের বাড়িতে পৌঁছে দিয়ে আসতেন। গুলশানে ওনার বাড়ি আর শেখ রেহানার বাড়িটা অনেক দূরে। গুলশান এক সিটি কর্পোরেশনের যে মার্কেট, তার পেছনে হচ্ছে জনাব শফিক আহমেদ সিদ্দিকীর বাসা, এবং গুলশান 2-এ একটি বাড়ির বন্দোবস্ত করা হয়েছিল শেখ রেহানার জন্য। এখানে আমরা যেটা দেখার চেষ্টা করেছি যে এই প্রপার্টিগুলো যে উনি করেছেন, কেন গাজীপুরে করলেন, এই গাজীপুরে এই প্রপার্টিগুলোর সাথে টিউলিপের কি সম্পর্ক আছে। একটা মজার ব্যাপার এখানে বলে রাখা দরকার, শফিক আহমেদ সিদ্দিকী, তারেক আহমেদ সিদ্দিকী এবং ওনাদের ভাই, ওনাদের বিশাল অঙ্কের বিশাল প্রপার্টিজ আপনি গাজীপুরে পাবেন। কারণ ওনাদের বাবা ভাই ওনারা ওইখানে বহু বছর ধরে আছেন এবং আস্তে আস্তে করে ওনারা অনেক জমি কিনেছেন। এবং শফিক আহমেদ সিদ্দিকীর ভাইয়ের যদি বাড়িটা দেখেন, দেখবেন যে এটা রীতিমতো কয়েক একর জায়গার উপরে করা, পুকুর সহ 2-3টা পুকুর এখানে আছে। শফিক আহমেদ সিদ্দিকীর যে বাড়িটা, যে জায়গাটাতে ওনার বাড়ি করেছেন, যেটা নাম উনি দিয়েছেন টিউলিপস টেরিটরি, সেটা খুব ইন্টারেস্টিং। সেটা রাস্তার ধারে, রাস্তা থেকে উনি জমি কিনে বিভিন্ন জনের কাছ থেকে জমি কিনেছেন। তো ওইখানে একটা পুরো বাংলো বাড়ির যেরকম প্যাটার্ন হয়, যেখানে সার্ভেন্ট কোয়ার্টার আছে, আপনারা যেরকম রিসোর্ট দেখেন রিসোর্টের মতোই। তো ওইখানে আজমিনার নামে একটা পার্ক করা আছে। সেখানে আজমিনা হচ্ছে ওনাদের শেখ রেহানার সবচেয়ে ছোট মেয়ে যে। আর তারপরে তাদের ভাইয়ের নামে অর্থাৎ ববির নামের একটা কটেজ আছে, যে কটেজটাতে শফিক আহমেদ সিদ্দিক নিজে থাকতেন এবং ওইখানেই ভাঙচুরটা চালানো হয়। ভাঙচুর চালানোর বেশ কিছুদিন পরে আমরা সেখানে যাই। বড় পুকুর আছে যেটা নাম দেয়া হয়েছে পপিস পন্ড, অর্থাৎ ববির যে ওয়াইফ তার নামে একটা বড় পুকুর আছে। পুকুরটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পুকুরটা মূলত ববির ওয়াইফের নামে করা। আপনারা ওইটা পাশ দিয়ে দেখবেন যে বিভিন্ন ধরনের সবজি ক্ষেত আছে এবং তার পেছনে দিগন্ত জোড়া মাঠ।
তার পাশেই হচ্ছে ববিদের বাচ্চার নামে একটা স্পেস রাখা আছে। তারপরে হচ্ছে ফল ফুলের বাগান। এইখানে টিউলি, ববি এরা সবাই গিয়েছেন। কবে গিয়েছেন ডেট এগুলো ঠিক বলা যাচ্ছে না, তবে এগুলো করোনার আগে গিয়েছেন। তো আমরা যখন এখানে গেলাম তো দেখলাম যে ওইখানকার মানুষজন আসলে খুব একটা কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করছে না। আমি একটা ব্রিটিশ পত্রিকার হয়ে ওখানে ইনভেস্টিগেট করতে গিয়েছিলাম। তো এই কারণেই ওই বাড়িটার প্রতি, কিন্তু বাড়িটা খুব যত্ন করে উনি করার চেষ্টা করেছেন শফিক আহমেদ স্যার। তো শফিক আহমেদ সিদ্দিকী কে বলা হয় যে উনি একেবারে আপলিটিক্যাল, রাজনৈতিকভাবে কোনোভাবেই জড়িত না, নিজে শারীরিকভাবে খুবই অসুস্থ। এবং আপনারা খেয়াল করে দেখবেন শফিক আহমেদ সিদ্দিকীর নামে কোনো ধরনের রাজনৈতিক প্রতিহিংসামূলক বা রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতার কারণে মামলা পর্যন্ত হয়নি। তো শফিক আহমেদ সিদ্দিকীর ব্যাপারে আসলে আমারও অনেক কিউরিওসিটি ছিল। ওনার বাড়িতে গিয়েছিলাম, গুলশানের বাড়িতে। আমরা দেখা করতে পারিনি কারণ ওনার সিকিউরিটি গার্ডরা বললেন যে উনি অসুস্থ, এবং অসুস্থ মানুষকে আমরা অবশ্যই কোনোভাবে ডিস্টার্ব করতে পারি না, বা ওনাকে আমরা রিকোয়েস্ট করেছিলাম যদি কথা বলতে চান, উনি কথা বলেননি। হচ্ছে ববিস বাংলো। সেই ববিস বাংলোর মধ্যে আসলে আমরা একটু সার্চ করেছিলাম যে কি কি আছে একদম এর ভেতরে। সেখানে দেখলাম যে যা মনোনয়ন প্রত্যাশী, আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এরকম কারো কারো ফাইল পড়ে আছে, যারা ভেতরে তাদের ডিটেলসগুলা কিছু নাই কিন্তু ফাইলের নাম লেখা আছে। সেখানে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস পেলাম, যেটা হচ্ছে যে আমার ফাঁসি চাই যে বইটা লেখা হয়েছিল, সেই বইয়ের বিরুদ্ধে মামলা করেছিলেন শফিক আহমেদ সিদ্দিকী, এবং ওনার মানহানি মামলা করেছিলেন। এবং মানহানি মামলা করার পরে মইনুল ইসলাম চৌধুরী নামে একজন ব্যারিস্টার এইটা ফাইট করেছিলেন, যে মামলার কো ডিফেন্ডার অথবা বলতে পারেন যে অন্যান্য লয়ারের মধ্যে ছিলেন সাহারা খাতুন, জিয়াদ আল মালুম। আপনারা জানেন এরা সবাই পরবর্তীতে আইসিটি এবং সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এই মানুষগুলো ওই মামলার ছিল, একই সঙ্গে লড়েছেন, এবং 1 কোটি টাকার উপরে 2008 সালের হিসাবে 1 কোটি টাকার উপরে টাকা ক্ষতিপূরণ হিসাবে আদায়ের জন্য আদালত নির্দেশনা দিয়েছিল। তো এইখানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে 2007 সালের যে রায়টা পাওয়া গেছে, সেই রায়টা কি হয়েছে জানি না, তবে এই লেখক আমি আমার ফাঁসি চাই, যিনি একসময় শেখ হাসিনার খুবই আস্থাভাজন মানুষ ছিলেন এবং পরবর্তীতে পাল্টে গেছেন। উনি কিন্তু, ওনার ফ্যামিলি কিন্তু বাংলাদেশের পলিটিক্সে এখনো খুবই রিলেভেন্ট, এবং আপনি জানেন উনি প্যারিসে থাকে, ওনাদের ফ্যামিলি। উনি যে লেখক, উনি মারা গেছেন কিছু বছর আগে বলে জেনেছি। তো এখানে ইম্পর্টেন্ট হচ্ছে যে এই পরিবার বা এই বইটা কিন্তু এখনো বাজারে বেশ প্রচলিত, এবং শেখ হাসিনা পতনের পরে তাকে দেখা যায় যে এই বইটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে, এবং ফুটপাথেও পর্যন্ত এই বইটা এখন পাওয়া যায় শেখ হাসিনাকে বোঝার জন্য। কানাইয়ার মানুষজন অনেকেই বলেন যে জমিগুলো কিভাবে নেওয়া হয়েছে, কম দামে কেনা হয়েছে, কিন্তু আমার কাছে খুব একটা সেরকম মনে হয়নি, কারণ টেরিটরি ঘিরে যে রাস্তাঘাট এগুলো অন্যান্য বিষয় বা সুযোগ সুবিধাগুলো বাড়ানো হচ্ছে, এবং মানুষজন হয়তো ভেবেছিল যে এই পরিবার এর মানুষগুলো যাতায়াতের কারণে তাদের অনেকটা সুযোগ হবে এখানে, তাদের রাস্তাঘাট ব্যবসা বাণিজ্য এগুলো আরো বাড়বে। হয়তো সেটা বাড়তো যদি 5 আগস্টের মতো ঘটনা না ঘটতো। তবে টিউলিপ টেরিটরির বাইরেও শফিক আহমেদ সিদ্দিকীর ব্যবসা ছিল, এবং সেটা গাজীপুরে। পরবর্তীতে উনি এটা সেল করে দেন। উনি কিভাবে অসুস্থ হলেন এবং কিভাবে অসুস্থতা হয়েছে, এই বিষয়টা আমার কাছে এখনো রহস্যময়। উনি দীর্ঘদিন সিঙ্গাপুরে ট্রিটমেন্ট নিয়েছেন এবং কোমায় চলে গিয়েছিলেন। এই বিষয়গুলো নিয়ে আমার আসলে জানার আগ্রহ অনেক বেশি, এবং আমি হয়তো কোথাও ওরকমভাবে পাইনি। আপনারা যদি কেউ জানেন আমাকে একটু লিখে জানাবেন। আমি এই বিষয়টা খুব জানতে আগ্রহী, এবং এই পরিবার সম্পর্কে আসলে মানুষ খুব একটা বেশি জানে না। এদের এই প্রেক্ষাপটগুলো আস্তে আস্তে জানতে পেরেছি তাদের বিষয়ে ইনভেস্টিগেট করতে গিয়ে। আপনারা জানেন যে ব্রিটিশ পত্রিকাগুলোতে খবর এসেছে যে কিভাবে টিউলিপ তার ফ্ল্যাট সংগ্রহ করেছেন স্টার্ন হাউজিং থেকে, এবং সেই মামলা ইতিমধ্যে
তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে এবং সেটা আপনারা জানেন যে এটা গুলশানের একটি বাসা। সেই গুলশানের বাসাটাতে গিয়েছিলেন যেখানে বর্তমানে একজন শ্রীলঙ্কান থাকেন। উনি বাসাটা বলা হয় যে হেবা করে দিয়েছেন ওনার বোন আজমিনার নামে, এবং আমরা জানি না যে এই বাসাটাতে এখন কি অবস্থা, কে আসলে এটার ওনার। বাট এই যে প্রপার্টিসগুলো যে পাওয়া যাচ্ছে, এর বাইরেও ওনাদের প্রপার্টিস ছিল, বিশেষ করে আজমিনা এবং ববির প্রপার্টিস ছিল পূর্বাচলের 27 নম্বর প্লটে। আমরা ওইটা নিয়ে আর একদিন একটা ভিডিও বানাবো। আজকে এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।